বন্ধুরা নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে সারা রাত ভারত জেগে থাকবে। আজকে ভারতবাসী ঘুমাতে চাইবে না। সারা রাত সবাই টান টান উত্তেজনায় থাকবে। কাল কি হয়, কাল সকালবেলায় কি হয়, কাল ভোট গণনার ফল কি বেরোয়, কে হাসে আর কে কেঁদে ভাসায়। কালকে আরও একবার বিজেপি ক্ষমতায় ফিরবে না বিজেপির বিদায় হবে শাসন ক্ষমতা থেকে, জানার কৌতূহলে ছটফট করছে সারা ভারতবর্ষের মানুষ। এই অবস্থাতে হ্যাঁ, ডেফিনেটলি চ্যালেঞ্জ কংগ্রেস এবং বিজেপির কাছে সবচেয়ে বড়। কিন্তু এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যাদের, তারা ছোট ছোট দলগুলিও মনে রাখতে হবে। বিজেপির কাছে চ্যালেঞ্জ এই কারণে যে ক্ষমতায় যদি আসতে না পারে তাহলে বিজেপির জন্য অনেক সমস্যা হবে। কংগ্রেসের জন্য ক্ষমতায় আসতে না পারলে কংগ্রেসের জন্য অনেক সমস্যা হবে। কিন্তু অস্তিত্বের সংকট দেখা দেবে না। অস্তিত্বের সংকট দেখা দেবে আঞ্চলিক দলগুলোর জন্য, যদি তারা এবার ভালো ফলাফল করতে না পারে। কারণ 2014 সালের মোদি ঝড়ে বিজেপি তো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল, এটা ঠিক। কংগ্রেস অনেক নিচে নেমে গিয়েছিল, এটাও ঠিক। কিন্তু এই ঝড়, যে নরেন্দ্র মোদী নামক যে ঝড়, যে তুফান উঠেছিল, সেই তুফানেও ভালো রকমভাবেই অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছিল আঞ্চলিক দলগুলো। কিন্তু 2019-এর মোদী ঝড়ে, দ্বিতীয় মোদী ঝড়ে আঞ্চলিক দলগুলোর চরম দুর্দশা হয়। সবচেয়ে খারাপ অবস্থা হয় সমাজবাদী পার্টি এবং আরজেডির। এইবার আরও একবার বড় চ্যালেঞ্জ এই আঞ্চলিক দলগুলোর জন্য। এবার শুধু সমাজবাদী পার্টি বা আরজেডির জন্য না, শুধু এবার অস্তিত্বের সংকট উদ্ধব ঠাকরের শিবসেনা, মানে শিবসেনা ইউবিটির জন্য। এবার অস্তিত্বের সংকট মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের জন্য। এবার অস্তিত্বের সংকট বিজু জনতা দলের জন্য। এবার অস্তিত্বের সংকট ওয়াইএসআর কংগ্রেসের জন্য। এবার অস্তিত্বের সংকট সিপিএমের জন্য। যদিও সিপিএম এখনো জাতীয় দল, কিন্তু ছোট দলগুলোর মধ্যেই পড়ে, আঞ্চলিক দল না হলেও আঞ্চলিক দলের মতনই হয়ে গেছে। এবার অস্তিত্বের সংকট আরও বেশ কিছু ছোট ছোট দলের জন্য। আম আদমি পার্টি জাতীয় দল হলেও ছোট দল, দুটো রাজ্য নিয়ে মূলত তার সংসার। আম আদমি পার্টির জন্য বড় ধরনের সংকট দেখা দেবে যদি এবার ক্ষমতায় আসতে না পারে, এবং যদি বিজেপি আবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় চলে আসে। যদি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে এই দলগুলোর ভ্যালু থাকবে, তাহলে এই দলগুলোর কাছে বিজেপি যাবে, বিজেপি গিয়ে তাদের সমর্থন চাইবে, কোনো সন্দেহ নাই। বা বিজেপি তাদেরকে রিজার্ভ বেঞ্চে হলেও রাখবে, যে যদি কখনো তার কোনো শরিক দল ছুটে যায় তাহলে অল্টারনেটিভ হিসেবে যাতে অন্য কারোর সাপোর্ট পায়। তাহলে এই দলগুলো আগামী 5 বছর মোটামুটিভাবে হলেও টিকে থাকবে। কিন্তু যদি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে এবং এই দলগুলোর যদি এবার এক্সিট পোলের মতন করে যদি সংখ্যা কমে যায়, যদি তৃণমূল কংগ্রেস সত্যি সত্যি 12-13টিতে যদি নেমে যায়, যদি আরজেডিও গতবার তো খুবই বাজে রেজাল্ট করেছিল, এবারও যদি খুব বাজে রেজাল্ট করে, যদি এবারও সমাজবাদী পার্টি আপনার উত্তরপ্রদেশে ভালো রেজাল্ট না করে, গতবার বিশ্রী রেজাল্ট করেছিল, অস্তিত্বর সংকটে দেখা দিয়েছিল গতবার, এবার যদি ভালো কিছু করতে না পারে তাহলে এদের জন্য, আর উদ্ধব ঠাকরে যদি খারাপ রেজাল্ট করে তাহলে তো উদ্ধব ঠাকরের অল্টারনেটিভ হিসেবে একনাথ শিন্দে রয়েছে বিজেপির কাছে। সুতরাং একনাথ শিন্দেকে অ্যাডভান্স করবে, আর উদ্ধব ঠাকরের শিবসেনা যেটা ইউবিটি, এটাকে প্রায় মুছে দেওয়া হবে, রাজনৈতিকভাবে বলছি। তো এই কারণে এই নির্বাচন ভীষণ 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 স্নায়ুর যুদ্ধ এবার। তার কারণে আজকে রাত্রে ভারতবর্ষ ঘুমোতে পারবে না। কারণ দীর্ঘদিন পরে ভারতবর্ষে এমন হাড্ডাহাড্ডি লড়াই ভারতবর্ষের মানুষ দেখতে পেয়েছে এবার, মানে যতদিন ভোট হয়েছে। 2019-এ এরকম হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাইনি। কিন্তু এটা কিন্তু যারা 19-এর কথা মনে রেখেছেন তারা সবাই জানেন 19-এ এরকম হাড্ডাহাড্ডি লড়াই হয়নি। 14-তে এরকম হাড্ডাহাড্ডি লড়াই হয়নি। নরেন্দ্র মোদী যখন নায়কের মতন উঠে আসেন জাতীয় রাজনীতিতে, তখন শুধু সারা ভারতবর্ষ শুধু নরেন্দ্র মোদীর কথাই শুনেছেন। নরেন্দ্র মোদী ছাড়া আর কারোর কথা শুনতেই চায়নি সে সময় ভারতবর্ষ। হিপনোটাইজড হয়ে গেছিল ভারতবর্ষ সেই সময়ে। সুতরাং তখন হাড্ডাহাড্ডি লড়াই ছিল না কোনোভাবেই।
একটা সময় এটা স্পষ্ট হয়ে গেছিল যে বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশাল শক্তি হয়ে এককভাবে ক্ষমতায় চলে আসছে। এটা স্পষ্ট হয়ে গেছিল নির্বাচন চলাকালীন সময়ে, একটা সময়ে প্রথম পর্বের সময়ই। তো এর আগে 2009 সালের লোকসভা নির্বাচনও হাড্ডাহাড্ডি লড়াই হয়নি কোনোভাবে। বিজেপি তখন কংগ্রেসকে বা ইউপিএকে অত বড় চ্যালেঞ্জ দিতে পারেননি, যেটা এবার ইন্ডিয়া অ্যালায়েন্স এনডিএকে বা আরও স্পেসিফিক্যালি বলে বিজেপিকে দিতে পেরেছে। 2004 সালে আপনার অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় চলে আসবেন এটা ধরেই নিয়েছিল। মিডিয়ার যত এক্সিট পোল যত হয়েছিল, সে সমস্ত এক্সিট পোলে দেখবেন অটল বিহারী বাজপেয়ী আরেকবার প্রধানমন্ত্রী হবেন এরকমটাই তারা বুঝিয়ে দিয়েছিল। কারণ সেবারের লড়াইটাও ওই রকম হাড্ডাহাড্ডি দেখা যায়নি। যার কারণে এইবারের নির্বাচন দীর্ঘদিন পরে প্রচণ্ড স্নায়ুযুদ্ধের লড়াই, প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই, প্রচণ্ড কঠিন লড়াই, এবং এতগুলো দল একত্রিত হয়ে ইন্ডিয়া অ্যালায়েন্স বানিয়ে ঐক্যবদ্ধ হয়ে সিট শেয়ারিং ইত্যাদি সব কিছু ঠিকঠাকভাবে করে যে লড়াইটা দিতে পেরেছে, সেই লড়াইটা অ্যাকচুয়ালি বিজেপি বা এনডিএ প্রত্যাশা করেনি আজকে থেকে 6 মাস আগেও। তারা মনে করেছিল ঠিক আছে অ্যালায়েন্স হয়েছে, আবার এর মধ্যেই মত ভিন্নতা হবে, সিট শেয়ারিং নিয়ে ঝামেলা হবে, এরা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এরা আর শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন, এরকমটা ধরে নিয়ে কিন্তু বিজেপি নির্বাচনে গেছিল। কিন্তু দেখা গেছে শেষ পর্যন্ত আপনার ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু ইউনাইটেড থেকে গেছে। যদিও মমতা ব্যানার্জি আলাদা লড়াই করেছে, কিন্তু এই আলাদা লড়াইয়ের পেছনে একটা রণকৌশল রয়েছে। যদিও আপনার নীতিশ কুমার আলাদা হয়ে গেছে, কিন্তু অনেকে মনে করে নীতিশ কুমারের আলাদা হয়ে যাওয়া লালু প্রসাদ এবং নীতিশ কুমারের মধ্যে একটা গোপন সমঝোতা। কারণ নীতিশ কুমার যদি আলাদা না হতো তাহলে বিজেপি আরও বেশি সিটে প্রার্থী দিতে পারত। বিজেপি থেকে যে 1-2টা দল একটু সমস্যা হয়েছে, সরে গেছে, সেগুলি সরতো না, তাহলে বিজেপি আরও বেশি শক্তপোক্তভাবে বিহারে লড়াইটা লড়তে পারত। নীতিশ কুমার যাওয়ার কারণে বিজেপিকে নীতিশ কুমারকে অনেকগুলো আসন দিতে হয়েছে এবং তা নিয়ে সিট শেয়ারিং নিয়ে অনেক সমস্যা পোহাতে হয়েছে। এবং বর্তমানে দেখা গেছে যে লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব ব্যাপকভাবে নির্বাচনে বিহারের রাজনীতিতে ছেয়েছিল। তো এই কারণে অনেকে মনে করছে এইটাও একটা পরিকল্পনার, বৃহত্তর পরিকল্পনারই অংশ। তো এই রকম নানান ঘটনাবলীর শেষে যদি আমরা বলি যে এই নির্বাচনে আগামীকালকে যে ভোট গণনা হবে, কি হবে, আমার ধারণা যদি বলি, আমার ধারণা হলো যে এই নির্বাচনে আঞ্চলিক দলগুলো ভালো রেজাল্ট করবে। সর্বভারতীয় দলগুলোর মধ্যে বিজেপি একক বৃহত্তম দল হবে, নো ডাউট। কংগ্রেসের সিট বাড়বে, নো ডাউট, 100 না 100-র বেশি সেটা নিয়ে প্রশ্ন, কিন্তু সিট বাড়বে 100%। কিন্তু শক্তিশালী হবে আঞ্চলিক দলগুলো, যেটা হবে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির খুব অ্যাক্সিডেন্টাল কিছু সিচুয়েশন না হলে সমাজবাদী পার্টির সিট বাড়বে। তারপর বিহারে তেজস্বী যাদবের আরজেডির সিট বাড়বে, আপনার মহারাষ্ট্রে ইউবিটির সিট বাড়বে, তারপরে আপনার টিডিপি, যদিও বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে আছে, টিডিপির সিট বাড়বে। তারপরে আপনার আম আদমি পার্টি জাতীয় দল হলেও আঞ্চলিক দলের মতন তার সিট বাড়বে বিহার এবং দিল্লি এবং পাঞ্জাবে। এইরকম করে বিভিন্ন যে আঞ্চলিক দলগুলো রয়েছে তারা শক্তিশালী হবে, তাদের সিট বাড়বে, এবং সিট বাড়ার ফলে আগামী 5 বছরে যদি কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে মনে রাখবেন আঞ্চলিক দলগুলোই মূলত ঘুরিয়ে ফিরিয়ে আপনার সরকার চালাবে। এইরকম একটা অবস্থার দিকে ভারত যেতে পারে যদি কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পায়। কারণ আঞ্চলিক দলগুলোর সংখ্যা বাড়বে, সিট সংখ্যা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কথা বলি, যদিও আপনার এক্সিট পোলে দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেসের সিট অনেক কমে যাবে, কিন্তু এটাও সন্দেহের ঊর্ধ্বে না। তৃণমূল কংগ্রেসের এত সিট কমে যাওয়ার সম্ভাবনা খুব কম। সিট যদি বাড়ে তাতে অবাক হওয়ার কিছু নাই, কিন্তু সিট যদি অল্প কমে তাহলেও হয়তো এটা স্বাভাবিক হবে, কিন্তু বেশি কমে গেলে এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে অ্যাক্সিডেন্ট হবে বলে, রাজনৈতিক অ্যাক্সিডেন্ট বলে মনে করা হবে। এই কারণে আগামীকালকের
মানে গণনার দিকে সারা ভারত তাকিয়ে রয়েছে, সারা পৃথিবী তাকিয়ে রয়েছে। আগামী 5 বছর ভারতবর্ষে কে সরকারের প্রধানমন্ত্রী হন, তারপরে কোন দল ক্ষমতায় আসে বা কোন জোট ক্ষমতায় আসে, তার ওপরে তার বিদেশ নীতি, তার ডিফেন্স পলিসি, তার ইকোনমিক পলিসি ইত্যাদি নির্ভর করবে। আর সারা পৃথিবীর বিভিন্ন দেশের সম্পর্ক ভারতবর্ষে ইকোনমিক পলিসির সঙ্গে, ডিফেন্স পলিসির সঙ্গে, ফরেন পলিসির সঙ্গে সম্পর্ক থাকে। তো স্বাভাবিকভাবেই সবাই তাকিয়ে রয়েছে, সে আমেরিকাও তাকিয়ে রয়েছে, সে রাশিয়াও তাকিয়ে রয়েছে, সে চীনও তাকিয়ে রয়েছে, পাকিস্তান বাংলাদেশ তো অবশ্যই তাকিয়ে রয়েছে, যে এশিয়ার দেশগুলো সবাই ভারতের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু সমগ্র ইউরোপও তাকিয়ে রয়েছে, অস্ট্রেলিয়াও তাকিয়ে রয়েছে। তো তাদের কাছে, কারণ ভারতবর্ষ পৃথিবীর শুধু বৃহত্তম মার্কেট এইটাই এক কথা না, ভারতের বিভিন্ন দিকে আন্তর্জাতিক রাজনীতিতে বিশাল গুরুত্ব, স্বাধীনতার আগেও ছিল, স্বাধীনতার পরবর্তী সময়ে কন্টিনিউয়াসলি ছিল। তো এটা এখনও রয়েছে। এই কারণে সবার এই কৌতূহলের মাঝে আগামীকালকে কি হয় ফলাফল দেখার জন্য আমাদের সবার কৌতূহল থাকবে। আপনাদের কি কৌতূহল বা আপনাদের ফিলিংসটা কেমন এই রকম আজকে রাত্রিবেলায়, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি, নমস্কার, জয় হিন্দ।